আজকে আমাদের আলাপচারিতায় শিক্ষা সম্পর্কে আলাপ করব। এই বিষয়ে আমাদের ডান পাশে আছেন রাশেদা কে চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। আমাদের বাঁ পাশে আছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ, উনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্রষ্টা আমি বলবো। আমার আরও ডাইনে আছে শ্যামলকান্তি ঘোষ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। উনি প্রায় গত 4 বছর যাবৎ আছেন। আমরা শিক্ষার বিষয়ে দেখি একটা বিষয় যে আমাদের যে 4টা ডোমেইন আছে, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, লেখা, পড়া, শোনা এবং বলা। কিন্তু আমরা দেখেছি যে আমাদের 2টো ডোমেইন, একটা হচ্ছে বলা এবং শোনা। আমরা দিনের প্রায় 98% আমরা কথা শুনি এবং বেশিরভাগ সময়ে আমরা কথা বলি, খুব কম সময় আমরা লিখি বা পড়ি। কিন্তু আমরা দেখেছি যে আমাদের শিক্ষাঙ্গনে, আমাদের বিদ্যালয়ে শোনা এবং বলা সম্পর্কে কোনো ক্লাস নেই, কোনো পাঠ্যপুস্তকও নেই, কোনো গবেষণাও নেই বললে চলে আমাদের দেশে। কিন্তু আমরা দেখেছি যে অন্য দেশে শোনা এবং বলার পরে যথেষ্ট এমফাসিস দেয়। এই ব্যাপারে আমি জিজ্ঞাসা করব আবদুল্লাহ আবু সাইদ স্যারের কাছে যে স্যার আপনার মন্তব্য কি এই সম্পর্কে? না, আমার মন্তব্য যে খুব আশাব্যঞ্জক তা হবে না, কারণ শুনবে যে বলবেটাকে, মানে সুন্দর কথা তো কাউকে বলতে হবে, যেটা শুনে আমার কথাটাকে আমি একটু সুন্দর করব। তো আজকে আমাদের শিক্ষকতার মধ্যে যারা আছেন তাদের মধ্যে হয়তো একটা বিরাট অংশই খুব সুন্দর করে কথা বলেন না, এবং সেটা শিখলে আরও বিপদ হতে পারে। আমার মনে হয় যে এই জ্ঞান যে হচ্ছে না, এটা একদিক থেকে আমরা নিরাপদ, যে অন্তত খারাপ কিছু শিখছি না। তো এইটা আমার মনে হয় যে এটা তখনই এটাকে অন্যান্য দেশে যেটা করেছে তখনই এটাকে চালু করা সম্ভব, যখন শিক্ষকের উচ্চারণকে আমরা আগে ভালো, মার্জিত, পরিশীলিত, সুন্দর করে তুলতে পারবো, তারপরে এটা করতে। কিন্তু আমরা শুরুই করি না। আমরা যদি এখন প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারতাম যে কিভাবে শুনতে হয়, কিভাবে বলতে হয়, তাহলে কি আমরা এতদিনে অনেক এগিয়ে যেতাম না? না, এটা কিন্তু যেমন রেডিও, টেলিভিশন, এইসব জায়গাতে অনেক ভালো উচ্চারণের অনুষ্ঠান আছে। উচ্চারণ শেখানোর না, ভালো কথা বলে, ভালো উচ্চারণ করে, এরকম অনেক অনুষ্ঠান আছে। যেমন আমি ছোটবেলায় ইংরেজি উচ্চারণের জন্য বিবিসি নিউজ, ওয়ার্ল্ড নিউজ একেবারে নিয়মিত ধরে ধরে শুনতাম। আমার ধারণা যে আমি কোনো শিক্ষকের কাছ থেকে বা আমার আশেপাশের কোনো মানুষের কাছ থেকে উচ্চারণের ওই এটা আমি গড়ে তুলতে পারতাম না যদি আমি অন্যভাবে চেষ্টা করি। কিন্তু একটা স্ট্যান্ডার্ড উচ্চারণ, যেটা সারা পৃথিবীময় একটা সুন্দর উচ্চারণ বলে পরিচিত, সেটা যখন আমি করতে যাব তো তখন ভালো হবে। তো সুতরাং এটা স্কুল নির্ভর সব সময় যে তা না, পরিবার নির্ভর হতে পারে, তাই না, মিডিয়া নির্ভর হতে পারে, নানানভাবেই একজনের উচ্চারণ ভালো হতে পারে। এখন স্যার আপনি কিছু বলবেন? জি আমি ম্যাডাম, বলবো এর সাথে। বলতে পারেন। আপনি প্রাথমিক শিক্ষা উপদেষ্টা ছিলেন, তো আমরা দেখেছি যে আমাদের এই ডোমেইনের 50% আমরা অ্যাড্রেস করছি না। কিন্তু এর ফলে আমরা হয়তো টেলিভিশন থেকে কিছু শিখি, কিন্তু আমরা দেখেছি ইভেন টেলিভিশনেও কিন্তু 30% লোকের অ্যাক্সেস নেই কোনো। সুতরাং আমরা কিভাবে এইগুলো অ্যাড্রেস করতে পারি, এই ডেফিসিয়েন্সিগুলো? এখানে দুটো বিষয় আছে। একটা হলো আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যেই এক ধরনের একটা বৈষম্য তৈরি হয়েছে। প্রশিক্ষণ থেকে শুরু করে মানে শ্রেণীকক্ষের ভেতরেও আমাদের শিক্ষার্থীরা এখন আর্থসামাজিক বিচারেই তো এরা বৈষম্যের শিকার হয়ে যায় অনেক ক্ষেত্রে। আপনি যেটা বলছেন, এই যে 30% কোনো মানে টেলিভিশন এগুলোর সুযোগ পায় না। ক্লাসরুমের ভেতরে অনেক সময় আমাদের স্যার যেটা বললেন, আমাদের শিক্ষকরাও তো ওইভাবে প্রশিক্ষিত না, যেটা হচ্ছে বলা এবং শোনা দুটোর উপরে। এবং আমাদের পাবলিক পরীক্ষাগুলো বেশিরভাগই কিন্তু লেখাভিত্তিক। আমি এটা বলছি না যে প্রাথমিক বা অষ্টম শ্রেণীর সমাপনীতে ভাইবা নিতে হবে, এটা আমি বলছি না, কিন্তু তার যে প্রথম শ্রেণী থেকে একদম অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাসরুমের ভেতরে, শ্রেণীকক্ষের ভেতরে কে কারা কী শিখছে, কী শেখাচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো তথ্য প্রযুক্তি। এখন যেভাবে তথ্য প্রযুক্তির বিষয়টা চলে এসছে এবং সেটার অপব্যবহার, আপনি দেখেন
মোবাইল ফোনের টেক্সট মেসেজের ভাষা দেখেন, লজ্জা হয় রীতিমতো। তারা তো ভাষা শিখছেও না। ফেসবুক, ব্লগ, এগুলো এক ধরনের তরুণ বা আমাদের শিশু কিশোরদের মধ্যে একটা জগৎ খুলে দিয়েছে একদিকে, কিন্তু সেটার ব্যবহারটাকে আমরা ম্যাডাম ওইভাবে একটা আমাদের কাজে লাগাতে একটা পারছি না। অসুবিধা মনে হয় আমাদের ছিল, সেটা হচ্ছে আমরা বাংলা মোবাইল ফোনে সব মোবাইল ফোনে ব্যবহার করতে পারতাম না। সেজন্য আমরা অবশ্য একটা কাজ করেছি, সাধারণ মোবাইল ফোনে বাংলা যাতে ব্যবহার করতে পারে সেই জন্য একটা বাংলা স্ট্যান্ডার্ডাইজ কিপ্যাড করে দেওয়া হয়েছে। কিন্তু এখনও একটা সমস্যা আছে, যেগুলো স্মার্টফোন সেগুলোতে আমরা এখনও বাংলা কিপ্যাড করতে পারিনি। আমরা আশা করি হয়তো মাস 2-3-এর ভিতরে হবে। সুতরাং আপনি যে বিষয়টা বলছেন সেটা আমার মনে হয় যে আমাদের প্রথম দিকে এটা না থাকার জন্য এই অসুবিধাটা হয়েছে। না, তারপরেও যে আমরা কিন্তু এটা শ্রেণীকক্ষের ভেতরে এই যে তথ্য প্রযুক্তিকে কিভাবে আমাদের কল্যাণে, আমাদের উন্নয়নের জন্য ব্যবহার করবো, ওটা কিন্তু আমাদের শিক্ষকরা যারা শ্রেণীকক্ষের চালিকা শক্তি, তাদের মধ্যে কিন্তু ওইটা ওইভাবে আসেনি। সেটাও কিন্তু ধারাবাহিকভাবে সমান্তরালভাবে চলতে হবে সেই বিষয়ে। আরেকটা ব্যাপার, এই যে আমি একটু- এফএম, সরি একটু বলি, এই যে এফএম রেডিও, এর ভাষা এত বিভৎস যে এটা যদি বাচ্চারা শুনতে থাকে তাহলে আপনি যেটা আশঙ্কা করছেন ভালো হবে কি আরও নিচের দিকে চলে যাবে। কিন্তু আমার মনে হয় যে আমাদের যে সরকারি যে রেডিও সেটা মোটামুটি চেষ্টা করে, ওটার মধ্যে চেষ্টা উচ্চারণকে খুব সুন্দর করে রাখা হয় এবং আমার মনে হয় যে চেষ্টা করা হয়, একটু হ্যাঁ। সাহায্য। জিজি মহোদয়, আমরা যেটা দেখেছি আমি- যে পড়ারও কিন্তু একটা সিস্টেম আছে, কনসেন্ট্রেটেড রিডিং আছে, স্ক্যানিং আছে, স্কিমিং আছে, কিন্তু আমাদের লিটারেচারে এরকম কোনো কিছু নেই। স্কুলের যেসব টেক্সট বই আছে, আপনি কি মনে করেন যে এটা থাকা উচিত যে কিভাবে পড়তে হবে, কোন ধরনের কাজে কোন ধরনের পড়তে হবে, কিংবা কিভাবে বলতে হবে? তখন আমরা দেখেছি যে একজন ইংরেজ সাহিত্যিক কিপলিং বলেছেন যে ওয়ার্ডস আর দ্য মোস্ট পাওয়ারফুল ড্রাগ ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং আমরা যদি কোনো কাজ করতে চাই বা কোনো কাজ করাতে চাই তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে বলতে হয় বা সুন্দরভাবে শুনতে হয়। আপনি কি মনে করেন এই বিষয়ে? আচ্ছা, আমি একটু পিছনে ফিরে যেতে চাই। আপনি প্রথম যে প্রশ্ন করছেন, স্যার তার যে ব্যাখ্যা দিয়েছেন, প্রথমত যে আমি মনে করি ভাষা শেখার 4টি দক্ষতা যেটা বলছেন আপনি, পড়া, লেখা, শেখা, বলা আর কি, এই যে 4টা, এটা কিন্তু আমাদের কারিকুলামে ইনবিল্ড। এবং আমার যে সমস্ত প্রান্তিক যোগ্যতা আছে ভাষা শেখার ক্ষেত্রে, নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডের মধ্যে এই স্কিলসগুলোকে তার যে জানার, সেটার জন্য কিন্তু শ্রেণীকক্ষে শিক্ষক কাউকে পাঠ দেন, সেটা পাঠ তাকে অনুসরণ করতে বলেন। শ্রেণীকক্ষে কিন্তু ধরা হয় সেটা যে তুমি পড়ো। এখন স্যার যেটা বলছেন, শিক্ষক নিজে যখন কিন্তু বলে তাকে শেখা, শিক্ষকদের কি শোনা। কোনো প্রশিক্ষণ কোর্স আছে যে শিক্ষকরা কিভাবে শুনবেন সেটা ছাত্রদেরকে শেখাবেন বা ছাত্রীদেরকে শেখাবেন, বা কিভাবে বলবেন সেই ধরনের কোনো প্রশিক্ষণ কোর্স? আমার কথা শেষ করি আগে। এখানে শিক্ষক নিজে যেমন উচ্চারণ করেন, বলার পরে ছাত্রকে সেটাকে অনুসরণ করতে বলেন, আবার ছাত্রের কাছ থেকে সেটা নেন। কিন্তু সেটাকে আমাকে অ্যাসেস করবার জায়গা, যেটা অ্যাসেসমেন্টের জায়গায়, সেই ব্যবস্থাটা আমার কাছে যদি আমি ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলি, অর্থাৎ শ্রেণীকক্ষে যে মূল্যায়ন, সেটা যদি নিয়মিত করি এবং তার রেকর্ড রাখি, সেটা যদি আমার এই সমাপনী পরীক্ষা বলি, বা যে কোনো সমাপনী পরীক্ষা বলতে তো একদম টোটাল অ্যাসেসমেন্ট যেটা বলি, অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্টে, এটা একটা সামেটিভ অ্যাসেসমেন্টের ফর্ম, সেটাতে যদি প্রতিফলন ঘটায় তাহলে বুঝতে পারা যায় যে আমার শ্রেণীকক্ষে সে যা কিছু করেছে তার প্রতিফলন সেখানে ঘটেছে কিনা। তবে একটি বিষয়, যে আমার শিক্ষকের এরকম কোনো প্রশিক্ষণ আছে কিনা। আমরা এবারে যে ভাষা শেখার জন্য যে সমস্ত বিষয়গুলো করেছি, এবং আমার গত 2 দিন ধরে একটা টিউটি কোর্স হলো, সেখানে আমরা এটা এনেছি। এবং সেই সাথে আপনারা যেটা বলেছেন এর মধ্যে কিন্তু ওই যে যোগাযোগ, যেটা কমিউনিকেশন, শিক্ষক যে কথাগুলো বলেন, বারবার বলছেন, সেটা ছাত্রের কাছে পৌঁছচ্ছে কিনা, ছাত্র যে প্রশ্ন করছে সেটা শিক্ষক বুঝতে পেরে তার মতো করে উত্তর দিচ্ছেন কিনা, সেই বিষয়গুলো আমরা এনেছি টিওটি কোর্সের মধ্যে। যদি সেটাকে আমি সম্পন্ন করতে পারি তাহলে শিক্ষকরা সেটা করতে পারবে। আমরা বলতে চাচ্ছি যে ম্যাডাম যেটা শিক্ষা বলছেন হচ্ছে যে প্রস্তুতি, জীবনের জন্য প্রস্তুতি। শিক্ষক হয়তো সুন্দরভাবে ছাত্রকে কমিউনিকেট করলেন, ছাত্র হয়তো প্রশ্ন করলেন, কিন্তু ছাত্র যখন বাস্তব জীবনে যাবেন, জীবনের প্রস্তুতি নিয়ে যখন জীবন ক্ষেত্রে যাবেন, তখন যখন অন্যদের সাথে কথা বলবেন, অন্যদের কথা শুনবেন, তার কারণ আমরা দেখেছি যে বেশিরভাগ সময় আমরা শুনি বা বলি, কিন্তু সেই বিষয়ে আমরা কোনো পাঠ্যপুস্তকে সুনির্দিষ্ট কোনো প্রবন্ধ বা সুনির্দিষ্ট কোনো বিজ্ঞানভিত্তিক শেখার যে
একের পরে এক যে স্তর আছে সেরকম কোনো কিছু আমরা দেখছি না। আপনারা কি এরকম কোনো প্রচেষ্টা করছেন যে নিশ্চয়ই, আগামীতে নিশ্চয়ই সেই আছে, আছে। বিষয়গুলো? আপনার ভাষা দেখবেন যে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী একের পরে মানে সহজ থেকে কঠিনের দিকে গেছে। আপনি এই কথাটা রাখতেই হবে যে কখনোই খুব কঠিন শব্দ দিয়ে শুরু হয় না। এমনকি নন ফর্মাল এডুকেশনের যে পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছিল, আমরা মনে করতে পারি যে তার প্রথম কথাই ছিল পরিবার। পরিবার সবার কাছে পরিচিত, পরিচিত শব্দ দিয়ে শুরু করেছে, পরিবিবির পরিবার। এরপর আস্তে আস্তে শব্দ দিয়ে তাকে শেখানো হয়েছে বাক্য, বাক্য দিয়ে তার আস্তে আস্তে আসা হয়েছে অ্যালফাবেটগুলোতে। এটা কিন্তু সবসময় যারা শিক্ষাবিদ, যারা কারিকুলাম তৈরি করেন, তারা কিন্তু সেভাবেই তৈরি করেন। কিন্তু আমাকে লক্ষ্য করতে হবে যে আমি যে শিক্ষক হিসেবে যখন যাচ্ছি, তখন আমার ছাত্রের বা শিক্ষার্থীর শিখন উপযোগী মাত্রা বুঝে আমি শেখাচ্ছি কিনা, সেদিকে আমার না, দৃষ্টি দেওয়া। এখানে একটা কথা আমি একটু বলতে পারি কিনা, জি, মানে শিক্ষকের উচ্চারণ ভালো থাকা, এটা ছাত্রের বা ছাত্রীর উচ্চারণ ভালো হবে কি হবে না তার উপরে খুবই প্রভাব বিস্তার করে। প্রভাব বিস্তার করে। সুতরাং আপনারা যখন শিক্ষকদের চাকরিতে নেবেন, শিক্ষকতায় রিক্রুট করবেন, তখন কি তাদের উচ্চারণের মান এটা কি একটা হতে পারে, মানে বিবেচ্য বিষয় হতে পারে কি? মানে তার জন্য যদি কিছু নাম্বার আপনি রাখেন, এটা একটা লাভ হতে এটা একটা পারে। বিষয় স্যার, এর সাথে প্রশিক্ষণেরও দরকার আছে কিনা, সিস্টেমেটিক পিটিআইতে যখন ট্রেনিংটা হয় তার, তখন উচ্চারণটা একটু ভালো করার ওখানেও যদি কোনো একটা উদ্যোগ থাকে, আমার মনে হয় দুটো উদ্যোগ হলে শিক্ষকের। স্যার আমি এখানে আপনি কি মনে করেন যে এটা কি এখানে আমাদের শিক্ষকদের তো প্রশিক্ষণ প্রয়োজনই, এছাড়া কি মনে করেন যে এরকম কোনো প্রবন্ধ বা এরকম কোনো লেখা দরকার যে কিভাবে তারা পড়বে বা কিভাবে তারা শুনবে? এরও তো একটা সিস্টেমেটিক, একটা সায়েন্টিফিক একটা সিস্টেম আছে। অন্য দেশে অনেক জায়গায় এটা কিন্তু শেখানো হয়। আপনি কি মনে করেন আমাদের পাঠ্যপুস্তকে এটা রাখা দরকার? আমাদের শিক্ষকদের জন্য স্পেশাল এরকম ট্রেনিংয়ের দরকার? আমি যেটা মনে করি আসলে শিক্ষক প্রশিক্ষণের ভেতরেই আসতে হবে। আপনি ক্লাসরুমে, আমাদের গ্রামে গঞ্জে শ্রেণীকক্ষের ভেতরে কিন্তু অনেক অসুবিধা আছে। একজন শিক্ষক যখন 50-এর উপরে শিশুরে নিয়ে বসেন, তখন তার পক্ষে এই বিষয়গুলো তাকে মানে চর্চা করা তার জন্য কঠিন বিষয়। এবং সেখানে আরেকটা বিষয় আমি আনতে চাই প্রেক্ষিতটা, সেটা হলো প্রান্তিক জনগোষ্ঠী। এখন এরা কিন্তু আমাদের অর্ধেকের মতো শিশু কিশোররা প্রথম জেনারেশন লার্নার, মা বাবা কেউ লেখাপড়া জানে না, তারা তো ওইভাবে ভাষার চর্চা বুঝবে না। অতএব আমাদের শিক্ষকরাই কিন্তু মূল চালিকা শক্তি হ্যাঁ, হতে আমি হবে একটা গল্প, এবং তাদের সরি প্রশিক্ষণ। একটা গল্প বলি। আমি যখন স্কুলে পড়তাম তখন আসাফুদ্দৌলা রেজা, উনি আমাদের শিক্ষক হয়েছিলেন কিছুদিনের জন্য। তো উনি রেডিওতে তখন খুব নামকরা অনুষ্ঠান চালাতেন। তো ওনার কথা এত সুন্দর ছিল যে উনি যখন ক্লাসে কথা বলতেন, আমি ওনার দিকে তাকাতাম, আমি চোখ বন্ধ করে ওনার সেই সুন্দর কথাগুলোকে আমার ভেতরে আমি শুষে নিতে চেষ্টা করি। তো এই যে শিক্ষকের ভালো উচ্চারণ, ছাত্র বা ছাত্রীর উচ্চারণকে একটু মানে শিক্ষক ভালো তো ছাত্র ভালো, এটা তো ঠিক, এটা এক একজন আদিকাল শিক্ষকের থেকে, অনেক অনাদিকাল। দক্ষতা থাকে, যারা এরকম বলতে পারেন এবং বলে সবাইকে আকৃষ্ট করতে পারেন। আমরা এমনি বক্তৃতার ক্ষেত্রে তো শুনি, সবার বক্তৃতা সবাই সমানভাবে শোনে না। তার সেই কারণেই বিষয়বস্তু, তো ভাষার আসলে দক্ষতা, উনি যেটা বলছেন, হ্যাঁ, প্রশিক্ষণের দরকার। এবং এই চর্চাটা। বিষয়ে আমরা কিন্তু দেখেছি যে এই বিষয়ে আমরা কোনো আমাদের যারা সমালোচক শিক্ষার বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন, তাদেরও লেখায় আমি কখনো দেখি না যে আমাদের দুটো ডোমেন উপেক্ষিত, একটা লিসনিং, একটা স্পিকিং। আমরা আরেকটা বিষয়, এই বিষয়ে কিন্তু খুব একটা গবেষণামূলক কোনো কিছু কিন্তু আমরা দেখি না বা সচেতন করার কোনো কিছু দেখছি না। কিন্তু ম্যাডাম একটা বিষয় যেটা বলেছেন খুবই ইম্পর্টেন্ট, আমরা সমাপনী পরীক্ষার রেজাল্ট থেকে দেখতে পাই যে গ্রাম এবং শহরে একটা বৈষম্য আছে, এবং ইনকাম যে এলাকায় যত বেশি তার সাথে একটা বৈষম্য আছে। যেখানে অ্যাক্সিস কম, যেমন সিলেট এলাকায়, সেখানে দেখি একটা বৈষম্য আছে। সুতরাং এই বৈষম্যকে আমরা মাথায় নিয়ে আমাদের শিক্ষকদের জন্য স্পেশালাইজড লিসনিং স্পিকিং এর প্রশিক্ষণ দরকার আছে এবং কিনা? ক্লাসরুমের ভেতরে চর্চাটা হচ্ছে কিনা, স্যার যেটা বললেন, সেখানেও কিন্তু আমাদের একটা মনিটরিং। এখানে আমরা যেমন ক্লাসরুমের মধ্যেও একটা সুন্দর নাটক রেডিওর হতেই পারে, মানে সিডিতে শোনানো যেতে পারে, যে নাটক, গল্প, নাটক শোন কেমন, অথবা সেখানে কিন্তু আপনি যেটা বললেন এফএম রেডিওর ভূমিকাগুলো হ্যাঁ, মানে সুসংহত হতে হবে। মানে যদি এটা দেওয়া যায় বাচন সৌকর্যে, তাহলে পরে আমার মনে হয় যে ছেলেপেলেদের, উনি যেটা বলছেন আমি মনে করি যে এটা
তাত্ত্বিকভাবে এটা বলা উচিত যে উচ্চারণ ভালো দরকার, এটা দরকার, সেটা দরকার, সচেতনতা দরকার। কিন্তু মানুষ যে উচ্চারণ শেখে সেটা কিন্তু প্রাণ দিয়ে শেখে, আসলে হ্যাঁ, তার বোধ দিয়ে শেখে। কেমন সে কিন্তু ইন্টেলেকচুয়ালি লাগা শেখে থেকে, না। ভালো লাগা হ্যাঁ, থেকে ভালো লাগা থেকে। লাগা থেকে হ্যাঁ, যেমন যার প্রেমে পড়া যায় তার উচ্চারণ খারাপ হলেও মিষ্টি লাগে। মিষ্টি লাগে। তো আমরা দেখেছি তাহলে যে স্যার ভাষার ক্ষেত্রে প্রবাহমানতা থাকা উচিত। আপনি যদি মনে করেন স্যার, বিদ্যাসাগরীয় সাধু গদ্য যখন প্রচলিত ছিল সেটা সবার মুখের ভাষা ছিল না। শরৎচন্দ্রে এসে সেটা কিন্তু অনেক বেশি সাধারণ কাছে এসে গেছে এবং সেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। আমি মনে করি হয়তো বলবেন যে এর পরেও তো অনেক কঠিন বাংলা হয়েছে, আবু সঈদ আইয়ুবের ক্ষেত্রে দেখে অনেক কঠিন শব্দ ব্যবহার করছেন, কিন্তু তারপরেও সে ভাষা কিন্তু অনেক বেশি মানুষের কাছে আকর্ষণীয়, বোধগম্য না হলে, অনেক শব্দ বোধগম্য নয়, বাট পুরা বাক্যটা পড়লে তার কাছে অনেক বেশি আকৃষ্ট পরিচয় মহোদয়, এই আর্টটাই শেখানো দরকার। তো এটার জন্য ম্যাডাম যেটা বলছেন, আজকাল আধুনিক প্রযুক্তি আছে, তথ্য প্রযুক্তি আছে, তো আপনাদের প্রত্যেকটা পিটিআইতে এখন ল্যাব হয়েছে। তো আমরা কি ভবিষ্যতে এই ল্যাবগুলোকে কম্পিউটার ল্যাব না বলে এর সাথে আমরা অ্যাড করে, Language lab। সামান্য কিছু অ্যাড করে একই সাথে ল্যাঙ্গুয়েজ ল্যাব করতে পারি ভাষা কিনা? শিক্ষা সেটা খুব ভালো, খুব সেই ভালো। পরিকল্পনা আছে ল্যাঙ্গুয়েজ ল্যাব করবার জন্য পিটিআইতে, সেটা আছে, কিন্তু পিটিআইতে হলেই হবে না, আমার স্কুলেও দরকার সেটা। আপনাদের যদি করতে পারি, পিএডিপি 3-তে হ্যাঁ। 2015 সালের ভিতরে আমরা জানতে পেরেছি যে প্রত্যেক স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম হচ্ছে, সুতরাং সেখানেও কিন্তু চর্চা করার একটা সুযোগ আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই বিষয়গুলোকে শিক্ষককে সচেতন করা, এই বিষয় সম্পর্কে আরো লিটারেচার তাদের কাছে দেওয়া এবং স্পেশালাইজড কোর্স ক্যাটার না করলে কি আমি আরেকটা এটা জিনিস সম্ভব? এখানে আমি সপ্তাহে সচেতনতার একটা জায়গা থেকে, ক্লাস, হ্যাঁ, সপ্তাহে একটা ক্লাস যে ওরা একটা নাটক শুনবে বা একটা কবিতা শুনবে, কবিতা শুনবে বা একটা খবর শুনবে, একটা ক্লাস যদি ধরা যাক 15 মিনিটেরও থাকে এবং বছরে যদি 25টা ক্লাস হয় এবং 10 বছরে বা 8 বছরে যদি মানে 25 × 8 কত হয়, আমি 200 বা হয়ে যাবে। হ্যাঁ 200-300 ক্লাস সে যদি শোনে, তাহলে তার ভিতরে ওই এবং এটা প্রথম শ্রেণী থেকেই হ্যাঁ, করতে প্রথম হবে স্যার। এবং আমার এখানে সচেতনতার জায়গা থেকে সেটা একটা ভালো, বিষয় আছে, সেটা। আমাদের অভিভাবকরা কতখানি সচেতন। আপনারা যখনই এটা শ্রেণীকক্ষের ভেতরে চালু করবো, তাদের তো মাথার মধ্যে একটা চিন্তা, লেখাপড়া শেখাচ্ছে না, এইগুলো শেখাচ্ছে, ও তো লেখাপড়া হবে না। আমাদের কিন্তু অভিভাবকদেরও সচেতন করার একটা ম্যাডাম, বিষয়। অভিভাবকদের বলতে হবে। আমি- আপনার কথা শুনে ম্যাডাম আমার যা একটা বলছেন জিনিস আমার- মনে পড়লো, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার যদি রেজাল্ট দেখি, ফলাফল দেখি, তাহলে দেখব যে যেখানে টিএলএম হয়েছিল সেখানে অভিভাবকরা অনেক সচেতন এবং এরকম একটা প্রত্যন্ত এলাকার জেলা হচ্ছে লালমনিরহাট, সেখানে 100% পাশ করেছে, কিন্তু যেখানে অভিভাবকরা খুবই সচেতন ঢাকা, সেখানে কিন্তু 100% পাশ করেনি। সুতরাং অভিভাবকদের সচেতনতাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তবে এর অর্থ এই না যে তাদের উচ্চশিক্ষিত হতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হয়েছে। মানে তাদের সন্তানকে লেখাপড়ার জায়গা থেকে যে খালি লেখাপড়া না, তার অন্যান্য গুণাবলীগুলো তার যে বিকশিত হওয়া দরকার। আমাদের